বস, মেয়েটার খোঁজ পেয়েছি, তবে বাঁচবে কিনা বলা যাচ্ছে না। ধর্ষণ করা হয়েছে তাকে। উলঙ্গ অবস্থায় যমুনার পাড়ে পাওয়া গিয়েছে। শরীরটা ক্ষতবিক্ষত ছিল। আপনার বোন তাকে বাড়িতে নিয়ে এসেছে। ডান হাতের দুই আঙ্গুলে অনবরত ঘুরতে থাকা কলমটা থামিয়ে দেয় ইফতিয়ার। দুই ভ্রুযুগল কুঁচকে ফেলে। ঠোঁটের ভাঁজে থাকা জ্বলন্ত সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে। ধোঁয়া উড়াতে উড়াতে বা হাতটা গলিয়ে দেয় কুচকুচে কালো খোসা খোঁচা দাড়িতে। এটা ইফতির স্বভাব। খুব বেশি চিন্তিত হলে দাড়িতে হাত বুলাবে। স্যার, আমি একটা কথা বুঝতে পারছি না, মেয়েটা তো পুলিশের জিম্মিতে ছিল, ছাড়া পেল কি করে? তাহলে কি পুলিশই তাকে ধর্ষণ করেছে? করতেই পারে। আগুন সুন্দরী, দেখলেই ছু। সরু চোখে লতিফের দিকে তাকায় ইফতি। কাঁচুমাচু হয়ে দাঁড়ায় লতিফ। মুখের কথা মুখেই থেকে যায়, বের করার সাহস নেই। শুকনো ঢোক গিলে কয়েকবার সরি বলে ফেলে। মেয়েটার কোনো পিকচার আছে? শুকনো ঢোক গেলে লতিফ। যাওয়ার আগে ইফতিয়ার বলে দিয়েছিল ফটো আনতে। দেখতে চাই সে মেয়েটাকে। সরি লতিফ, পিকচার তোলার মতন পজিশন ছিল না। খুবই বাজে অবস্থা। সারা মুখে কামড়ের দাগ, রক্ত মাখামাখি। তাছাড়া মেয়েটার দিকে তাকাতেও ঘৃণা লাগছিল। কাল আপনি পুলিশের হাতে তুলে দিলেন, অথচ মুখটা দেখলেন না, তাকালেনও না। নামটা জেনেছি আমি, পূর্ণতা। পূর্ণতা? পূর্ণতা নামখানা মস্তিষ্কে প্রবেশ করতেই দাঁড়িয়ে পড়ে ইফতিয়ার। অস্বাভাবিক হয়ে ওঠে তার শ্বাস প্রশ্বাস। চক্কর দিয়ে ওঠে মাথায়। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নিজেকে একটুখানি শান্ত করে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় রুম হতে। মনের ভুল অথবা নামের মিল হতেই পারে, ইটস নর্মাল। লতিফও সময় নষ্ট না করে ইফতিয়ারের পিছনে ছোটে। ভীষণ ভয় পায় সে ইফতিকে, তবে আজকে আরো বেশি ভয় পাচ্ছে। কেননা তার বসটা একদম অন্যরকম লাগছে। নামটার মধ্যে গন্ডগোল আছে, চতুর লতিফ খুব সহজেই ধরে ফেলে। রুমের সামনে বড় বড় অক্ষরে একটা সাইনবোর্ড টাঙানো, তাতে লেখা ইরিন চৌধুরী নামখানা জানান দিচ্ছে এটা ইরিন চৌধুরীর রুম। এই রুমে ঢোকার পারমিশন কারোরই নেই। ইফতি নিজেও অনুমতি ব্যতীত এই রুমে প্রবেশ করে না। তবে আজকে পারমিশনের আশায় না থেকে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে এবং লতিফ ঢোকার আগেই দরজা বন্ধ করে দেয়। সবার প্রথমেই নজর আটকায় বিছানায় পড়ে থাকা একটা মেয়ের দিকে, যার গলা অবধি সাদা চাদর দিয়ে ঢাকা। এলোমেলো চুলগুলো খাট ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ইফতি আন্দাজ করে নেয় একদম হাঁটু অবধি বোধহয় পড়বে মেয়েটার চুল। মুখখানার দিকে তাকানো দায়, সারা মুখে দাঁতে দাগ বসে আছে। বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটো বন্ধ। ইফতি এক পা দুপা করে এগিয়ে মেয়েটার মাথার পাশে বসে। খানিকক্ষণ তাকিয়ে থাকে মুখখানার দিকে। শ্বাস নিচ্ছে কি মেয়েটা? হয়তো না। কাঁপা কাঁপা হাত দুটো এগিয়ে মেয়েটার মাথায় হাত রাখে ইফতি। সিগারেটে পোড়া লালচে ঠোঁটছোড়া নেড়ে বলে ওঠে, প্রিয় পূর্ণতা, তোমায় আমি ফিরে পেলাম ফুরিয়ে যাওয়ার পরে। সেলিম দুই হাত ভর্তি বাজার নিয়ে ঘামে ভিজে বাড়ি ফেরে। মুখে তার তৃপ্তির হাসি। উঠোনে ব্যাগ দুটো রেখে বসে পড়ে মাটিতে। কাঁধের গামছা নামিয়ে মুছে নেয় ঘামে ভেজা মুখখানা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে বউ এবং মেয়েদের। কাউকেই দেখতে না পেয়ে হাঁক ছেড়ে রাখে। বউ, ও বাইর দেখে যা, মেলা কিছু আনছি বাজারিতে। সেলিনা বেগম মাটির চুলায় ভাতের হাঁড়ি বসিয়েছে। ঘরে আজ চাল ছিল না, বিধায় সকালে রান্না হয়নি। মেয়ে দুটো তার না খেয়ে আছে। ছেলেটাকে পাশের বাড়ি থেকে এক মুঠো ভাত চেয়ে এনে খাইয়েছে। বেলা 12টার সময় সেলিম 1 কেজি চাল এবং 1 কেজি আলু এনে দিয়ে গিয়েছে। পেশায় সেলিম রিক্সা চালক। সকাল হতে রিক্সা চালিয়ে কিছু টাকা পেয়েছিল, তাই দিয়েই চাল এবং আলু এনে দিয়ে আবারও চলে গিয়েছিল রিক্সা চালাতে। সেলিনা আঁচলে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে পাটকাঠি দিয়ে তৈরি রান্নাঘর থেকে। স্বামীকে দেখে বেশ অবাক হয় তিনি। আপনি চলে এলেন যে, রান্ধন তো এখনো হয় নাই। সেলিম হাসে, হাতের ইশারায় বউকে পাশে বসতে বলে। সেলিনা বসে। খাই আইছি আমি, খামো না। দেখ মেলা বাজার আনছি। বাজারের থলের দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় হয়ে যায় সেলিনার। জীবনেও সে এত এত বাজার সদাই চোখে দেখেনি। এত মাছ গোছ টেহা পাইলেন কনে, আর এত বাজার আনলেন কেন? জমিদারের বেড়া দিছে কিনা এই মাছ গোছ চাইল ডাইল। কেন দিছে? আর তারা দিল আর আপনি লইয়া আইলেন কেন? এমবাই তো দেয় নাই বউ, তারা হকলেই আইব রাইতে। তারা আইব কেন?
আমাকে পূর্ণারে পছন্দ করছে জমিদারের নাতি, বিয়া করবা চায়, প্রস্তাব দিছে আমার কাছে। আমিও আর না করি নাই। আজই পাকা কথা কইয়া মায়েরে আংটি দিব। আমাকে পূর্ণার তো রাজ কপাল রে বউ, জমিদার বাড়ির বউ হইব। বুক কেঁপে ওঠে সেলিনার, বিস্ময় চোখে তাকায় স্বামীর মুখপানে। সবে 15 বছরে পা রাখলো তাদের বড় মেয়ে পূর্ণা, এখনই তাকে বিয়ে দিবে, তাও আবার জমিদার বাড়িতে। ভয়ে মুখখানা ধরপড় করতে থাকে সেলিনার। বইয়ের ভার মুখখানা দেখে সেলিম বলে ওঠে, রিক্সা চালাই আমি, মাইয়া দুইটারে 3 বেলা খাওয়াইতে পারি না। বিয়া দিতে কি আর আমার মন সায় দেয়? কি করবো বউ ক? টেহা কামানোর মুরদ নাই তো আমার। জমিদার বাড়ি গেলে 2 বেলা 2টা ভালো মন্দ খাইতেও পারবে। তাছাড়া জমিদারের নাতি দেখতে শুনতে ভালো, বিদেশ থেকে পড়ালেখা কইরা হইছে। আমাকে পূর্ণ ভালো থাকবো, তুই ডরাস না। বলতে বলতে বউয়ের হাতের উপর হাত রাখে সেলিম। সেলিনা মাথা নিচু করে বলে, জমিদার বাড়ির হকগর বেড়াই 2 বিয়া করে, যাই না হইনা মায়েরা জীবন নষ্ট করমু। বেড়া মানুষের টেহা থাকলে 2 বিয়া করবারই পারে। ভাত কাপড়ের অভাব তো আর হয় না। তুই কথা কইস না, সাত কইরা রান্দেক মাছ গোস। আমি তা করে বসানোর জায়গা ঠিক করি। সেলিম উঠে চলে যায়। সেলিনার চিন্তা দূর হয় না, বরং আরও জেকে বসে। জমিদার বাড়ির মানুষজন ভালো না, এটা এলাকার সকলের মুখেই শুনে আসছে সেলিনা। সেই বাড়ির ছেলের সাথে মেয়ের বিয়ে। পূর্ণা মাশাআল্লাহ অনেক সুন্দর, পড়ালেখায় ভালো, এইবার ক্লাস 9-এ উঠলো, জেএসসিতে A+ পেয়েছে। যে কারোরই এক দেখায় পূর্ণাকে পছন্দ হবে। ঘন কালো একগুচ্ছ চুল, একদম হাঁটু ছাড়িয়ে পায়ের টাকনো ছুঁই ছুঁই, ধবধবে ফর্সা গায়ের রং। সেলিনা বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে পূর্ণার রুমে যায়। সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেনি পূর্ণা। গোসল সেরেছে কিছুক্ষণ আগেই, লম্বা চুলগুলো মেলে দিয়ে বই পড়ছে। বই পড়ার সময় একদম বইয়ের মধ্যেই ডুবে যায় পূর্ণা। আশেপাশে তার খেয়াল থাকে না। এই যে যেমন এখন সেলিনা এসে দাঁড়িয়ে আছে, অথচ পূর্ণার খেয়াল নেই। মেয়ের রূপ দেখে নিজেই মুগ্ধ সেলিনা। দোয়া পড়ে ফু দিয়ে দেয় 3 বার পূর্ণার মাথায়। এতক্ষণে পূর্ণা মায়ের অস্তিত্ব টের পায়। বই হতে দৃষ্টি সরিয়ে তাকায় মায়ের মুখপানে। আমার রান্না শেষ হইছে, খাইতে দিবা? এতক্ষণে রান্নার কথা মাথায় আসে সেলিনার। চুলায় যে ভাতের হাঁড়ি বসানো রয়েছে। হ আম্মা, তুই হাত মুখ ধুইয়া আয়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যেতে নেয় সেলিনা। পূর্ণা আঁচল টেনে ধরে। আমার জমিদার বাড়ির ছোট ছেলে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, রাস্তাঘাটে একা দেখলে খারাপ কথা বলে, ছুঁয়ে দিতে চায়। পূর্ণার চোখে পানি। এতদিন মাকে বলতে চেয়েও বলতে পারেনি। আজকে বাবা মায়ের আলাপ আলোচনা শুনেছে সে, তাই মাকে জানালো কথাখানা, যাতে মা বুঝতে পারে জমিদার বাড়িতে বিয়ে দেওয়া ঠিক হবে না। এই তো কালকে ফাঁকা রাস্তা পেয়ে জমিদারের নাতি ইফাত পূর্ণার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছিল। ঘৃণায় শরীর কাঁপতে থাকে পূর্ণার। নিজেকে বাঁচাতে সজোরে থাপ্পড় বসিয়ে দিয়েছিল জমিদারের নাতির গালে এবং ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়ে চলে এসেছিল। সেই থাপ্পড়ের প্রতিশোধ নিতেই যে বিয়ের প্রস্তাব দেওয়া ভালো করেই জানে পূর্ণা। সেলিনা কিছু বলতে যাবে, তখনই সেলিম রুমে ঢুকতে ঢুকতে বলে, বউ তাড়াতাড়ি রান্দেক, আজকে জমিদার বাবু বিয়ার কাম সাইরা ফেলাতে চায়, শাড়ি গয়না পাঠাইয়া দিছে। পূর্ণার 2 গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে হাঁটু মুড়ে বাবার পায়ের কাছে বসে পড়ে। আমায় বিয়ে দিয়ে না আব্বা, ওরা আমায় বাঁচতে দিবে না। জমিদারের গিন্নি গা ভর্তি গহনা দিয়ে সাজিয়েছে পূর্ণতাকে। গহনা দিয়ে যেন মুড়িয়ে ফেলেছে। টকটকে লাল শাড়ি, গা ভর্তি সোনার গহনাতে পূর্ণতার রূপ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। জমিদার গিন্নি মমতা বেগম পূর্ণতার রূপে মুগ্ধ। মুখ ফুটে কিছু না বললেও মনে মনে বেশ কয়েকবার মাশাআল্লাহ আউড়িয়েছে। এমন মেয়ে তাদের ঘরে যাচ্ছে ভাবতেই ঠোঁটের কোণে হাসি চওড়া হয়ে উঠছে। এই মেয়ের রূপে তাদের ব্যবসায় রমরমা হয়ে উঠবে। উঠোনে মানুষ গিজগিজ করছে। ঘরে বসানোর মুরদ সেলিমের নেই, একখানা চেয়ার দেওয়ারও সামর্থ্য নেই, তাই খেজুর পাতার পাটি বিছিয়ে দিয়েছেন। জমিদার আরমান আসেননি নাতির বিয়েতে। এই ছোট পরিবারে নাতির বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না।
10 গ্রামের তাদের সুনাম রয়েছে, শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি, আর তারই নাতি কিনা ছোট ঘর হতে মেয়ে নিচ্ছে। মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। ইফাত খেজুরের পাতার পাটিতে বসে পড়েছে সবার আগে, মাথায় তার টুপি, পরনে সাদা পাঞ্জাবি। মূলত বিয়ের জন্য প্রস্তুত হয়ে এসেছে সে। আপাতত তার মাথায় পূর্ণতার রূপ ছাড়া অন্য কিছু চলছে না। মনে মনে সে ছক কষে ফেলেছে। 1 সপ্তাহ নিজের সাথে রাখবে পূর্ণাকে, ইচ্ছে মতো ভোগ করবে, তারপর পাঠিয়ে দিবে পতিতালয়ে। রূপের যে পাহাড় খদ্দের শুধু আসতেই থাকবে। এক পূর্ণতাকে দিয়েই তাদের ব্যবসায়ী রমরমা করে ফেলবে। জমিদার বাড়ির বড় বউ শিউলি বেগম মাথায় ঘোমটা টেনে বসে আছে পূর্ণতার পাশে। ছলো ছলো দৃষ্টিতে মেয়েটাকে দেখছে, মনে মনে আফসোস করছে মেয়েটার রূপের জন্য। ইস, তোমার সৌন্দর্যই তোমার জীবনটা নষ্ট করে দিল। বলতে ইচ্ছে করলেও বলতে পারছেন না তিনি শাশুড়ির ভয়ে। মেছো বউ রেশমা পাঞ্চি বুঝছে জানালার কাছে বসে। এসবে তার নজর নেই, যা হচ্ছে হোক, এতে তার যাই আসে না। ছেলে তো তার না, তার ছেলে হলে অবশ্য সে রুখে দাঁড়াতো, শাশুড়ির সাথে গলা বাড়িয়ে ঝগড়া করত। তার ছেলের জন্যে তিনি শহুরে বড় ঘর হতে মেয়ে আনবে। ছোট বউ রিমা শাশুড়িকে সাহায্য করছে, মনে মনে সেও বেশ খুশি। তার অসভ্য বেয়াদব ছেলের জন্য এত সুন্দর বউ পাবে এটা তার ধারণাতেই ছিল না। এবার সে গর্ব করতে পারবে বৌমার রূপ নিয়ে। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জমিদার বাড়ির বড় নাতি অভিরাজ। বয়স 30 পেরিয়েছে। গম্ভীর টকচটা অভিকে ভয় পায় গোটা জমিদার বাড়ির প্রতিটি সদস্য। তার সাথে অভি নামটা শুনলেই কেঁপে ওঠে 10 গ্রামের সাধারণ মানুষজন। অভি ইফাদের সামনে গিয়ে দাঁড়ায়। ইফাদ ভয়ে কাঁচুমাচু হয়ে যায়। শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে পড়ে ইফাদ। অভি তার বড় বড় ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেয় ইফাদকে। তারপর শক্ত গলায় শুধায়, বিয়ে করার বয়স হয়েছে তোর? 26 বছরের ইফাত বড় ভাইয়ের প্রশ্নে কাঁপতে থাকে। অভির সামনে সে সচরাচর আসে না। মুখ দেখেই ইফাদের মনোভাব বলে দিতে পারে অভি। ইফাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঋণ ঋণিয়ে কিছু বলতে চায়। আসলে ভাইয়া। বাকিটা শেষ করার আগেই অভি তার শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় মেরে দেয় ইফাদের চোয়ালে। 2 পা পিছিয়ে যায় ইফাদ। স্তব্ধ সকল মানুষ। জমিদারের বড় ছেলে মনোয়ার এগিয়ে আসে। অভি, কি হচ্ছে? অভি তার রক্তাক্ত চোখে বাবার দিকে তাকায়। দমে যায় মনোয়ার। ইফাত বিয়ে করবে না, বিয়েটা হবে আমার সাথে। মমতা বেগম অভির গলার স্বর শুনে এগিয়ে আসে এবং অভির এমন সিদ্ধান্ত শুনে ভ্রু কুঁচকে ফেলে। চোখের চশমা ঠিক করে বলে ওঠে, সিদ্ধান্ত তুমি নিবে। অভি ইফাদের থেকে টুপিখানা নিয়ে তা নিচের মাথায় চাপিয়ে দাদির দিকে তাকায়। ইয়েস। ব্যাস, এখানে আর কারো কোনো কথা বলার সাহস নেই। ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে অভি বসে পড়ে। কাজীকে ইশারা করে বিয়ে পড়াতে। কাজী দেরি না করে শুরু করে দেয়। সেলিম কোনো কথা বলার সুযোগ পায় না, তবে তার মনও ক্ষুণ্ণ হয়েছে। এভাবে একজনের সাথে বিয়ের কথা বলে আরেকজনের সাথে বিয়ে, ব্যাপারটা তার মানতে অসুবিধে হচ্ছে। তবে প্রতিবাদ করার সাহস পায় না। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। জমিদার বাড়ির একটা মানুষও 1 ফোঁটা পানি মুখে তোলেনি, আর তারা তুলবেও না। বিয়ের কার্যক্রম শেষ হয়। শিউলির মনটা হালকা হয়েছে। নিঃসন্দেহে তার ছেলে একজন ভালো মানুষ। হ্যাঁ, অনেকটা রাগী এবং শক্তপোক্ত, তবে মনটা পরিষ্কার। বদমাইশি নেই তার মনে, তবে পূর্ণতার মানিয়ে নিতে বেশ কষ্ট হয়ে যাবে। বিয়ে শেষ হতেই মমতা বেগম দাঁড়িয়ে যায় এবং সবাইকে চলে যেতে বলে তিনিও হনহনিয়ে বেরিয়ে যায়। তার পেছনে যায় রেশমা এবং রিমা। পূর্ণতা অবাক হয়। মানুষগুলো কিছুই খাবে না? তার মা এবং বাবা কত কষ্ট করে রান্না করেছে তারা খাবে বলে। গরিব বলে তারা অপমান করছে, ঘৃণা করে কিছু খাচ্ছে না। শিউলি পূর্ণতার হাত ধরে। চলো মা। পূর্ণতা ওঠে না, মাথা নিচু করে বলে, আপনারা না খেয়ে চলে গেলে আমি যাব না আপনাদের সাথে। দরজার পাশেই ছিল অভি। পূর্ণতার কথা শুনতে পায় সে এবং সাথে সাথেই হুঙ্কার ছেড়ে বলে ওঠে, না খেয়ে কেউ 1 পা নড়লে পা ভেঙে দেব আমি।
সাথে সাথে থেমে যায় সবাই। থামে মমতা বেগমও। ইফাত এক পাশে বসে রাগে ফুঁসছে। পূর্ণা কেঁপে ওঠে। অভি নিজের বক্তব্য শেষ করে রুমে ঢুকে পড়ে। শিউলিকে বলে, আপনি খাইয়ে নিয়ে আসুন সবাইকে, আমি এই মেয়েকে নিয়ে যাচ্ছি। বলেই পূর্ণতার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ভারী শাড়ি গহনা পরে লোকটার পায়ের সাথে পা মেলাতে বেশ কষ্ট হচ্ছে পূর্ণতার। হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিয়েছে কয়েকবার। একবার পেছন ফিরেও তাকিয়েছিল। দেখতে পেয়েছে ভাই বোন দুটোকে, কিন্তু মা বাবাকে শেষবার দেখতে পায়নি। নতুন পথ চলা সুখকর হবে না, সেটা 15 বছরের পূর্ণতা আগে থেকেই বুঝতে পেরেছে। বয়স কম হলেও বাস্তবতা সম্পর্কে তার ধারণা রয়েছে অনেকটা। দুনিয়া চিনে ফেলেছে সে। বিশাল বড় জমিদার বাড়ি, আনাচে কানাচে মানুষের শোরগোল, কিন্তু কারো চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না পূর্ণতার পানে। অভি এখনো পূর্ণতার নরম তুলতুলে হাতখানা শক্ত করে ধরে আছে। জমিদার সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার অভির মুখের দিকে স্থির। তার নাতির ঘটানো কাণ্ড তার কানে পৌঁছিয়েছে অনেকক্ষণ আগেই। ভীষণ রেগে আছেন তিনি। তার এই বিশাল সাম্রাজ্য একা হাতে সামলাচ্ছেন অভিরাজ চৌধুরী। তিনি কখনোই চায় না অভি বিয়ে করুক। সাহেবের মতে পুরুষ মানুষ বিয়ে করলে দায়িত্ব ভুলে যায়, লক্ষ্য হতে সরে আসে, বইয়ের কবজায় চলে যায়। তাই তিনি চান অভির সংসার না হোক, সে সারা জীবন দায়িত্ব রক্ষা করতেই ব্যস্ত থাকে। অভি সাহেবের মুখোমুখি দাঁড়ায়। পূর্ণতার হাতখানা ছাড়ে না সে। পূর্ণতা মাথা নিচু করে ফেলে। জমিদারকে সে 2 বার দেখেছে দূর হতে। কখনো তার মুখোমুখি দাঁড়াতে হবে তা কল্পনাতেও ছিল না পূর্ণতার। সিদ্ধান্ত নেওয়া শিখে গিয়েছো? সাহেব গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে অভির দিকে। অভি তার ঝাঁকড়া কাঁধ সমান চুলগুলো হাতের সাহায্যে একটু নেড়েচেড়ে জবাব দেয়, বয়স পেরিয়েছে 30, শিখবো না? নড়ে চড়ে দাঁড়ায় সাহেব। গম্ভীর মুখে এবার চিন্তার ছাপ দেখা যাচ্ছে। নাতি তার বরাবরই বেপরোয়া, তবে নারীর সঙ্গ তার পছন্দ নয়। নারীদের প্রতি তার ঝোঁক নেই। বিয়াদবি হয়ে যাচ্ছে না? আদব ছিল কবে আমার? বাই দ্য ওয়ে, আপনার সাথে আমার হিসাব নিকাশ পরে হবে, আপাতত এর সাথে হিসাবটা বুঝে নেই। পূর্ণতাকে দেখিয়ে বলে অভি। পূর্ণতা এতক্ষণ মুখ তুলে তাকায়। তার সাথে হিসাব? অভি কথা শেষ করে আবার পূর্ণতাকে টানতে টানতে নিজের জন্যে বরাদ্দকৃত রুমের দিকে এগোতে থাকে। পূর্ণতা নির্বাক। লোকটার প্রতি রাগ ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। এইটুকুও কি বরাদ্দ নেই তার? তার এই বিশাল বড় পায়ের সাথেই পূর্ণতা তার ছোট পা দুটো মেলাতে পারছে না। হিমশিম খাচ্ছে। নিজ কামরায় প্রবেশ করতেই পূর্ণতার হাত ছাড়ে অভি। নিজের হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। ফর্সা হাতখানা টকটকে লাল বর্ণ ধারণ করেছে। মোটা চুরির ঘষায় খানিকটা ছিলেও গিয়েছে। সেখানে হালকা রক্তেরও দেখা মিলেছে। অভি খাটের পাশে রাখা টেবিল হতে পানির বোতল নিয়ে ঢকঢক করে তা পান করতে থাকে। পানি খেয়ে নিজেকে খানিকটা শান্ত করে পূর্ণতার মুখোমুখি দাঁড়ায়। মুখোমুখি বলা চলে না, কারণ পূর্ণতার উচ্চতা অভির বুকের থেকেও নিচে। পূর্ণতার দিকে তাকাতে হলে অভিকে ঝুঁকতে হবে। বিরক্ত অভি আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে। অতঃপর চেয়ার চোখে পড়ে। সেটা টেনে পূর্ণতার সামনে রাখে এবং গম্ভীর গলায় বলে, এটার উপর দাঁড়াও। বুদ্ধিমতী পূর্ণতার বুঝতে অসুবিধে হয় না যে লোকটা মুখোমুখি হওয়ার জন্যেই চেয়ার এনেছে। তাই কথা না বাড়িয়ে জুতো খুলে দাঁড়িয়ে যায় চেয়ারের ওপর। এবার পূর্ণতা কিছুটা বড় হয়ে গিয়েছে অভির থেকে। এবার অভিকে মাথা উঁচু করতে হবে। বয়স কত তোমার? পূর্ণতার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে অভি। 15। কপালে ভাঁজ পড়ে অভির। সাথে বিরক্ত বেড়ে যায়। নিজের অর্ধেক বয়সী মেয়েই ছিল কপালে। ইফাদ তোমায় টাচ করতো, তুমি তোমার বাবাকে বলতে পারোনি? না, পারিনি। বলতাম, জমিদার বাড়ির ছোট ছেলে আমার বাকিটা বলে না পূর্ণতা। থেমে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আবার চিন্তা করত, সমাধান বের করতে পারতো না। অভি কিছু বলতে যাবে তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে 3 জন ছেলে এবং একজন মেয়ে। মেয়েটা এক দৌড়ে অভির কাছে আসে। অভির হাত জড়িয়ে মন খারাপ করে বলে, দা ভাই, তুই আমাকে ছাড়া বিয়ে করলি কিভাবে?
এই মেয়েটি হচ্ছে অভির বোন মিষ্টি, আর ছেলে তিনটে হচ্ছে অভির চাচাতো ভাই ইফতি, ঈশান এবং ইমন। ইমন বলে, ভাবি দেখো মাথা ঘুরে গিয়েছিল, তাই আমাদের বলার সুযোগ পাইনি। ইয়েস, ওকে মেনে নিলাম, তবে বাসর সাজাতে দিতে হবে। বলতে বলতে ইমনের চোখ পড়ে পূর্ণতার দিকে। ঈশান বলে, এ কি, তুমি চেয়ারের উপর দাঁড়িয়ে আছো কেন? পূর্ণতা তাকাই অভির মুখের দিকে। কেন দাঁড়িয়েছে বলে দিবে কি? ইফতি বলে ওঠে, সিম্পল হাইটে মিলছিল না। সকলেই মুখ টিপে হাসে। বাসর সাজানোর পারমিশন দিবে দা ভাই? নতুন ভাবিকে একটু সুন্দর করে ওয়েলকাম করতে চাচ্ছি। বোনের কথা অভি কখনোই ফেলতে পারে না, তাই আজ কেউ পারল না। যা করার করো, আমি আসছি বলেই সে বেরিয়ে যায়। মিষ্টি লাফিয়ে ওঠে, পূর্ণতাকে টেনে চেয়ার হতে নামায়। ইমন ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। ইমনকে এভাবে তাকাতে দেখে ঈশান বলে, এভাবে তাকিয়ে আসিস কেন? ভাবছি কি? হাতি আর পিঁপড়ের বাসর করবে কেমনে? না মানে পিঁপড়ে বাজবে তো। ফিস ফিসিয়ে বলে ইমন। ঈশান থাপ্পড় বসিয়ে দেয় ইমনের মাথায়। ভাবি হয় শালা। ইমন মুখ বাঁকিয়ে বলে, আমি কখন বললাম বোন হয়? এক লাইন বেশি বুঝিস তুই। কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও বা অনেক দিনের চেনা জানা না থাকলেও তারা হুট করে আপন হয়ে যায়। ঠিক তেমনই মিষ্টি কয়েক মিনিটেই পূর্ণতার আপন হয়ে উঠেছে। লাফিয়ে লাফিয়ে কথা বলছে, হেসে গড়িয়ে পড়ছে। এতক্ষণ পূর্ণতার মধ্যে একটু ভয় বা সংশয় কাজ করলেও এখন মনটা ফুরফুরে। তার নিজের সমবয়সী কাউকে পেয়েছে বলেই বোধহয়। মিষ্টির বাকি ভাইরা বাসর সাজাচ্ছে। বাগান থেকে তুলে এনেছে টকটকে লাল গোলাপ এবং হলুদ গাঁদা ফুল। বিশাল রাজকীয় রুমখানায় ফুলের ছড়াছড়ি। মিষ্টি পূর্ণতাকে নিয়ে বসিয়েছে ড্রেসিং টেবিলের সামনে। বিশাল বড় একটা আয়না, আয়নার চারিপাশে সুন্দর নকশা আঁকা। প্রথমবার দেখলো পূর্ণতা এত সুন্দর আয়না। আয়নায় নিজেকে দেখে একটু লজ্জাও পেল বোধহয় পূর্ণতা। নিজেকে কখনো এভাবে দেখা হয়নি। আয়নার সামনেও রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট বোতল। পূর্ণতা ধারণা করে উঠতে পারে না এসব কিসের বোতল, তবে সুঘ্রাণ আসছে খুব ভালো। মিষ্টি একটা ডিব্বা তুলে নেয়। ডিব্বার মুখটা খুলে নিজের শরীরে ফুসফুস করে মাখিয়ে পূর্ণতাকে মাখিয়ে দেয়। কি সুন্দর ঘ্রাণ নাকে লাগছে পূর্ণতার। চোখ বন্ধ করে ঘ্রাণ শুকে নেয়। আমার দা ভাইয়ের পারফিউম, মুম্বাই থেকে এনেছে। আমি রোজ চুরি করে মেখে স্কুলে যাই। বলেই কিটকিটিয়ে হেসে ওঠে মিষ্টি। পূর্ণতাও একটু হাসলো। ইমন ভ্রুকুচকে এসে দাঁড়ায় মিষ্টির পাশে। আমাকে একটুখানি দে না, একটুখানি মাখবো। হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ইমন। মিষ্টি মুখ বাঁকায়। বড়লোকি পারফিউম ছোট লোকদের গায়ে ছুট করে না, ফুসকা পড়বে। ইমন মিষ্টির মাথায় চাটি মেরে নিজেই তুলে নেয় একটা পারফিউম এবং চলে যায় খাটের পাশে। তিন ভাই ইচ্ছে মতো পারফিউম মেখে নেয়। পূর্ণতা বুঝতে পারে এই বাড়ির রাগী ছেলেটাই হচ্ছে অভিরাজ। তাকে সবাই ভালোবাসে, কিন্তু তার আশেপাশে ঘেঁষতে পারে না, তার সাথে মিশতে পারে না। ইফতি ক্ষণে ক্ষণে তাকাচ্ছে পূর্ণতার পানে। পূর্ণতা এবং মিষ্টির হাসিতে পুরো রুমটাতে ঝংকার তুলছে। সেই হাসি গভীর দাগ কাটছে ইফতির মনে। মনোযোগ দিয়ে দেখছে সে এবং নিজ মনে আওড়াচ্ছে কিছু কথা। পূর্ণতার হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা জমিদার গিন্নি এসে দাঁড়ায় কক্ষের সামনে। চোখ মুখ তার ভয়ঙ্কর। কি হচ্ছে এসব? থেমে যায় পূর্ণতার হাসি। মিষ্টিও থমকে দাঁড়ায়। তিন ভাইয়ের হাত থেমে যায়। ইমন খাটের উল্টো পাশে লুকিয়ে পড়ে। জমিদার গিন্নির পাশে ছিল রেশমা। তার চোখে মুখেও রাগের আভাস। রেশমা বড় বড় পা ফেলে এগিয়ে যায় পূর্ণতার কাছে। লজ্জা নেই তোমার? হা করে হাসতে লজ্জা করে না? নির্লজ্জ মেয়ে, জমিদার বাড়ির বউ হতে পেরে খুশি যেন ধরে রাখতে পারছো না। এবার বাপ মা নিয়ে জমিদার বাড়িতে গেড়ে বসে ভালো মন্দ খেতে পারবে। বেয়াদব মেয়ে কোথাকার। অপমানে চোখে পানি চলে আসে পূর্ণতার। জমিদার গিন্নি এগিয়ে এসে অকপটে থাপ্পড় বসিয়ে দেয় পূর্ণতার ডান গালে। স্তব্ধ হয়ে যায় সকলে। মিষ্টি চাপটে ধরে পূর্ণতাকে। তোর সাহস হলো কি করে তোর বাড়ির ওই সস্তা খাবার আমাকে খাওয়ানোর? যে কয়েক লোকমা খাবার আমি মুখে তুলেছি সে কয়েক আঘাত তোর পিঠে পড়বে।
জমিদার গিন্নির দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছে তাকে ডাকে। জাফর দরজার সামনেই দাঁড়িয়েছিল, হুকুম পেতেই দৌড়ে যায়। মিষ্টি চুপ থাকতে পারে না। দাদিমা, পূর্ণকে মারবে না তুমি। জমিদার গিন্নি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছিটকে গিয়ে মিষ্টি ফ্লোরে পড়ে যায়। রেশমা খুশি হয়, মিষ্টি মরলেও সে খুশি। পূর্ণতা মাথা নিচু করে কান্না করছে। থাপ্পড়টা বেশ জোরে লেগেছে। ব্যথায় গাল অবশ হয়ে আসছে, গরম হয়ে গিয়েছে বোধহয় গালটা। ইফতি এগিয়ে আসে, দাঁড়ায় পূর্ণতার পাশে, চোখ রাখে মমতা বেগমের চোখে। তোমার সমস্যাটা আমাকে বলো। মমতা চোখ নামিয়ে নেয়। ইফতির চোখে চোখ রেখে কথা বলার সাহস তার নেই। দাঁতে দাঁত চেপে বলে, 5 ভাই ভাগে ভোগ করবি নাকি এই ছোট লোকটাকে? এক রাত করে এক একজন। ঘৃণায় গা রিরি করে ওঠে পূর্ণতার। ইফতি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইমন আর ঈশান মাথা নিচু করে ফেলে। মমতা থামে না, আবার সুর তুলে বলে, কচি মেয়ের দিকে চোখ আটকালো কেন সবার? নাকি এর চেয়ে? বাকিটা শেষ করার আগেই জাফর চাবুক নিয়ে হাজির। মমতা চাবুক হাতে তুলে নেয়, আর তখনই অভি এসে দাঁড়ায় দরজায়। মিষ্টি অভিকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দা ভাই পূর্ণকে মারবে। অভি মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকায় মমতা বেগমের দিকে। মমতা বেগম চুপসে যায়, হাতের চাবুক আড়াল করার প্রয়াস চালায়। অভিকে দেখে পূর্ণতা একটু সাহস পায়। সে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে, আমি ইচ্ছে করে জমিদার বাড়ির বউ হইনি, আমাকে জোর করে বউ বানানো হয়েছে। জমিদার বাড়ির চেয়ে আমাদের কুড়ে ঘরে সুখ বেশি। জমিদার বাড়ির কর্তার মুখের ভাষা ঠিক নেই, কথার ঠিক নেই। ছি! মমতা বেগম চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে আরও একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু অভির জন্যে পারছে না। অভি গম্ভীর দৃষ্টিতে এক নজর দেখে নেয় পূর্ণতাকে। জমিদার সাহেব এসে দাঁড়িয়েছে দরজায়। অভি বলে ওঠে, দাদাজান, আপনার বউকে আপনারা 5 ভাই মিলে ভোগ করেছেন? এক এক রাতে এক এক ভাই? আপনার 3টে ছেলে এবং 2টো মেয়ে কি আপনারই, নাকি 5 ভাই মিলে 5টা বাচ্চা দিয়েছেন? লজ্জায় মাথা নিচু করে ফেলে মমতা। সাহেব শুকনো ঠোক গিলে বউয়ের দিকে তাকায়। বাকিরা মাথা নিচু করে ফেলেছে। যার চরিত্র যেমন, তার চিন্তা ভাবনাও তেমন। দাদিজানকে সামলান, এটাই তার লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন কিছু তার মুখ থেকে বের হলে বা আমি শুনলে, তাকে তার 4 দেবরের সাথে বেঁধে পাড়ার জমিদার বাড়ির মূল ফটকে বসিয়ে রাখবো। মাইন্ড ইট। সাহেব চলে যায়। রেশমাও কেটে পড়ে। মমতা এক পলক তাকায় পূর্ণতার দিকে, তারপর বড় বড় পা ফেলে চলে যায়। দরজার আড়ালে ছিল ইফাত। সে বাঁকা হাসে। তোর বউকে যদি আমি না ছুঁয়েছি তো আমার নামও ইফাত নয়। মনে মনে ইফাত বলে বিশ্রী হাসে। একে একে সকলেই রুম হতে বেরিয়ে যায়। অভি শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পূর্ণতা কেঁপে ওঠে। বিরক্ত হয় অভি, তেড়ে আসে পূর্ণতার দিকে, আঙ্গুল তুলে বলে, কাপাকাপি করবে না আমার সামনে একদম। পূর্ণতা এক লাফে চেয়ারের ওপরে উঠে পড়ে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, আমি তো কাঁপিনি, নিশ্চয়ই আপনার চোখ কেঁপেছে, তাই মনে হয়েছে আমি কাঁপছি। আগে চোখ ঠিক করুন, 30 বছরের বুড়ো বর। অভিভ্রু কুচকে ফেলে। মেয়েটা কি বলল? বরাবরই পূর্ণতা মায়ের মুখে শুনে এসেছে স্বামীর বাঁ পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। স্বামীকে কখনো অসম্মান করতে নেই, স্বামীর কথার অবাধ্য হতে নেই। বাবার পরে স্বামী মেয়েদের শেষ আশ্রয়। কয়েক প্রহর হয়েছে অভি নামক মানুষটির সাথে আবদ্ধ হয়েছে পূর্ণতা। মানুষটিকে দেখে এবং কলমা পড়ে 3 কবুল বলে মানুষটির বাঁ পাঁজরের হাড়ের অংশ হয়ে উঠেছে। কবুল শব্দটার মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। এই যে এই একটা শব্দ পূর্ণতার মনে অভি নামটাকে গভীরভাবে সেটে দিয়েছে। মানুষটিকে ভরসা করতে শুরু করেছে পূর্ণতা। পরিধেয় পোশাক পাল্টে অভি বাড়িতে পরার সাধারণ পোশাক পরিধান করেছে। কাঁধ অবধি ঝাঁকড়া চুলগুলো মুছে চলেছে তোয়ালে দ্বারা। পূর্ণতা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে মানুষটিকে। ধবধবে ফর্সা নয় লোকটার গায়ের রং, খানিকটা শ্যামলা বর্ণের। কুচকুচে কালো দাড়িতে ভারী সুন্দর নকশা আঁকা, উঁচু নাকটা, ছোট ছোট বিলাই চোখ জোড়া।
বা চোখের পাশে রয়েছে কুচকুচে কালো একখানা তিল, জোড়া ভ্রু, ওষ্ঠদ্বয় হালকা কালচে বর্ণের। পূর্ণতা বুঝতে পারে সিগারেট পোড়া ওষ্ঠদ্বয়। হঠাৎ অভির নজর পড়ে পূর্ণতার দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে জোড়া ভ্রু জোড়া কুচকে ফেলে। শাড়ি পাল্টে এসো। গম্ভীর গলায় বলে ওঠে অভি। চমকায় পূর্ণতা, চোখের পলক ফেলে, মাথা নুইয়ে ফেলে। অভি বড় বড় পা ফেলে কাবাডের দিকে এগোয়। বের করে আনে একখানা কাপড়, হালকা গোলাপি রঙের বোধ হয়। পূর্ণতা ঠিক আঁচ করে উঠতে পারে না। পূর্ণতার সামনে শাড়িখানা এগিয়ে দেয় অভি। এটা পরে এসো। পূর্ণতা শাড়িখানা হাতে নেয় না, তাকাই অভির মুখপানে, চোখে চোখ রাখে প্রশ্ন ছড়ে। এটা পেলেন কোথায়? আপনি কি আগে একবার বিয়ে করেছিলেন? প্রশ্নটা বোধহয় আশা করেনি অভি, তাই তার মুখখানায় অদ্ভুত এক রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে। পূর্ণতা পাত্তা দেয় না, শাড়িখানা ধরে এবং আবারও বলে, বিয়ে করলে আমাকে বলিয়েন না দয়া করে। আমি না খুব হিংসুটে। আপনার বিয়ের কথা সহ্য হবে না। আমার থেকে লুকিয়ে রাখিয়েন কেমন? এমনও ভাবতে পারেন পুচকু মেয়েটার থেকে লুকানোর কি আছে। এই পুচকু মেয়েটা আপনার বড়, স্বামীর বাঁ পাঁজরের হাড় দিয়ে স্ত্রী তৈরি। তাই আপনার উচিত পুচকু বলে অবহেলা না করে একটু সম্মান করা। বলতে বলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। অদ্ভুত সুন্দর সেই হাসি। অভিবোধয় মুগ্ধ হলো। পাতলা সুতি শাড়িখানা ভালোভাবেই পরতে পেরেছে পূর্ণতা। শাড়ি পরার অভ্যেস না থাকলেও মাকে বার কয়েকবার পরতে দেখেছে, সেভাবেই চেষ্টা করে সফল হয়েছে। পূর্ণতার ধারণা ছিল অভিবোধয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু পূর্ণতা ভুল প্রমাণিত হয়। কেননা অভি ফুল সাজানো খাটের এক কোণায় বসেছিল, ঝাঁকড়া চুলগুলো মুঠো করে ধরে। কি যে সুন্দর লাগছে শ্যামলা বর্ণের পুরুষটিকে। দুই হাতের পেশি বহু ফুলে উঠেছে। ছোট হাতার টি শার্ট হওয়াতে পেশি বহুল স্পষ্ট দেখতে পাচ্ছে পূর্ণতা। আপনি ঘুমাবেন না? প্রশ্ন করে পূর্ণতা। ভারী শাড়ি গহনা রেখে দেয় ড্রেসিং টেবিলের ওপরে। আমার পাশে এসে বসো, বলে অভি। পূর্ণতা দেরি করে না, অভির পাশে গিয়ে বসে। আমার থেকে তোমার কিছু চাওয়ার আছে? পূর্ণতা গালে হাত দিয়ে একটু ভাবে। যা চাইবো দিবেন? তাহলে আমাকে পড়তে দিবেন। আমি অনেক পড়তে চাই, শিক্ষিত হতে চাই। অভি একটু চিন্তায় পড়ে যায়। কয়েক মিনিট চুপচাপ কিছু চিন্তা করে বলে, ঠিক আছে। আর কিছু? পূর্ণতা মাথা নিচু করে ঋণ ঋণিয়ে বলে, আপনাদের বাড়িতে সকল পুরুষই তো দুটো তিনটে বিয়ে করে। আমি না মরা পর্যন্ত আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। আমাকে কথা দিবেন? পূর্ণতার চোখ দুটো চিকচিক করছে, দৃষ্টি তার অভির মুখপানে। হাত বাড়িয়ে আছে অভির দিকে, চাইছে অভি হাত ছুঁয়ে কথা দিক। অভি কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। দিবেন না কথা? নড়ে চড়ে বসে অভি। নিজের পুরুষালী শক্ত হাতখানা পূর্ণতার নরম তুলতুলে হাতের ওপর রাখে। ভেজা নয়নে খুশির ঝিলিক ফুটে ওঠে পূর্ণতার। হাত ছুঁয়ে কথা দেওয়া মানে হচ্ছে জীবন বাজি রাখা। আপনি যদি কখনো দ্বিতীয় বিয়ে করেন তাহলে সেদিনই আমার মরণ হবে। অভি পূর্ণতার হাতখানা শক্ত করে ধরে। 15 বছর বয়স তোমার, কয়েক প্রহরের পরিচয়, স্বামী সংসার নিয়ে ধারণা নেই, এখনই চোখে পানি। কথা বলে না পূর্ণতা। মনে পড়ে অভির মা শিউলি বেগমের কথা। তিনিই মূলত শিখিয়েছে পূর্ণতাকে। শিউলি অভির সৎ মা। মনোয়ার খানের তৃতীয় বউ হচ্ছে শিউলি। প্রথম বউয়ের সন্তান অভি, দ্বিতীয় বউয়ের সন্তান মিষ্টি। শিউলিকে বিয়েই করেছিল দুই সন্তানকে মানুষ করার জন্য। বিয়ের আগেই শর্ত দেওয়া হয়েছিল সে কখনো মা হতে পারবে না। নারীর পূর্ণতা হচ্ছে সন্তান। শিউলি সারা জীবন অপূর্ণই রয়ে গেল। তবে তিনি মিষ্টি এবং অভিকে ভীষণ ভালোবাসে। অভি তাকে কখনো মা বলে ডাকেনি, তবে মিষ্টি তাকে ভীষণ ভালোবাসে। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলতে বলতেই দাঁড়িয়ে যায় অভি। জুতো জোড়া পায়ে চাপিয়ে মাফলার বেঁধে নেয় গলায়। আপনি ঘুমাবেন না? কোথায় যাবেন? অভি দাঁড়িয়ে যায়। আমার সাথে ঘুমানোর বয়স হয়নি তোমার, আগে বড় হও, তারপর একসাথে থাকবো। বলেই ধপধপ পা ফেলে দরজা অবধি গিয়ে থেমে যায়। পেছন ফিরে তাকায়, পূর্ণতা তারই দিকে তাকিয়েছিল। পুরুষ মানুষ আমি, হালাল বউ নিস্তব্ধ নিঝুম রাতে পাশে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা দেয়। শরীর ভালো না তোমার, কাবাডে তোমার প্রয়োজনীয় জিনিস আছে, সেটা নিয়ে ওয়াশরুমে ঘুরে আসো।
বলেই দরজা বন্ধ করে দেয় এবং ওপাশ থেকে তালা বন্ধ করে। বিচক্ষণ চোখে পাশে তাকাতেই দেখতে পায় ইফাদের পা। পর্দার আড়ালে লুকিয়ে আছে। এই সময়ে অভি থাকবে না এটা জানা ইফাদের, তাই বুঝি সুযোগ নিতে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অভি। তোর হাত পায়ের সাথে গোপন অঙ্গ কেটে দিলে কেমন হবে বলতো? মাথা না থাকলে তো আর ব্যথাও করবে না। অভির ঠান্ডা গলার হুমকিতে গলা শুকিয়ে যায় ইফাদের। এভাবে ধরা পড়ে যাবে ভাবতেই পারেনি। কাক ঢাকা ভোরে ঘুম থেকে ওঠার স্বভাব পূর্ণতার। আজকেও তার ব্যতিক্রম হয়নি। নরম তুলতুলে বিছানায় ঘুমানোর ফলে ঘুমটা বেশ ভালো হয়েছে পূর্ণতার। মাঘ মাসের মাঝামাঝি, শীত পড়েছে বেশ। কম্বলের ভেতর থেকেই বের হতে ইচ্ছে করছে না পূর্ণতার, তবুও উঠতে হবে। শ্বশুরবাড়িতে এসেছে সে, এত বেলা অবধি ঘুমানো যাবে না। গায়ের কম্বল সরিয়ে বিছানা হতেই নেমে পড়ে। সাদা বিছানা চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। ভয়ে মুখখানা শুকিয়ে যায় পূর্ণতার। রক্ত লেগে কেন? বরাবরই পূর্ণতা অসাবধানতায় থাকে। নিজের বিছানাও মাঝে মধ্যে মাখিয়ে ফেলে। এই বাড়িতে তো কেউ নেই যাকে বলবে বা যে সাহায্য করবে। এখন কি করবে বুঝে উঠতে পারছে না পূর্ণা। গোলাপি শাড়িখানাও মাখিয়ে গিয়েছে। রাগে দুঃখে চোখ দুটো টলমলো করে ওঠে। কেউ দেখে ফেললে এই মুখ কি করে দেখাবে? পূর্ণতার এসব ভাবনার মাঝেই দরজায় খটখট আওয়াজ হয়। সেই দরজা খুলছে। ভয় আরও বেড়ে যায় পূর্ণতার। টলমলো করা চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। অভি দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। চোখ পড়ে তার পূর্ণতার ওপর। চোখে পানি দেখে আন্দাজ করে ফেলে অস্বস্তি। দীর্ঘশ্বাস ফেলে বলে, কাবাডে দেখতে বলেছিলাম, দেখোনি? পূর্ণতা মাথা নিচু করে ফেলে। সে তো বুঝতেই পারেনি অভির কথা। অভি বিড়বিড় করে বকে পূর্ণতাকে। অতঃপর নরম গলায় বলে, শাড়ি পাল্টে বাইরে যাও, আমি দেখছি। পূর্ণতা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কান্না থেমেছে তার। কি হলো, যাও। নড়ে চড়ে দাঁড়ায় পূর্ণতা। সারা রাত কোথায় ছিলেন? আপনাকে বিধ্বস্ত কেন দেখাচ্ছে? বিচক্ষণ দৃষ্টিতে অভিকে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে পূর্ণতা। ঘাবড়ায় বোধহয় অভি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চিন্তা করে কিছু অতঃপর জবাব দেয়, তুমি শাড়ি পাল্টে বাইরে যাও, কোনো কথা বলবে না। দমে যায় পূর্ণতা। নজর ফিরিয়ে আবারও কাবাডের কাছে গিয়ে দাঁড়ায়। বের করে আনে আরও একখানা শাড়ি। অভি কম্বল ভাঁজ করে বিছানার চাদর তুলে শুয়ে পড়ে। ঘুম প্রয়োজন তার। জমিদাররা প্রভাবশালী, এটা পূর্ণতা জানে। তাই বলে এটা ধারণা ছিল না। জমিদার গিন্নি বসার ঘরে নরম আসন পেতে বসে আছে। তাকে পান বানিয়ে দিচ্ছে একটা মেয়ে। বয়স পূর্ণতার থেকে 2-1 বছরের বড় হবে হয়তো। মমতা পূর্ণতাকে একদমই পছন্দ করছে না, এটা জানে পূর্ণতা। তাই মমতার দিকে না গিয়ে রান্নাঘরের দিকে যায়। সেখানেও এলাহি কাণ্ড। 5-6 জন মেয়ে রান্না করছে। তাদের কাজগুলো বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিউলি বেগম। রেশমা বেগম খাচ্ছেন চুপি চুপি। শাশুড়ি দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, সেই ভয়েই চুপি চুপি খাওয়া। পূর্ণতার চোখ দুটো বড় বড় হয়ে যায়। মাছ মাংস লুচি পায়েস ভাত বিভিন্ন ধরনের ভাজি, এত খাবার পূর্ণতা জীবনে চোখেও দেখেনি। এরা এক বেলায় এত খাবার খায়? শিউলি চায়ের কাপে চা ঢেলে ব্যস্ত গলায় বলে, কমলা, তোর জমিদার বাবুকে চা দিয়াই। কমলা তরকারি কাটতেছিল। শিউলির কথাতে যেন যে চমকালো এবং ভয়ও পেল। পূর্ণতা যখন ভয় পায় তখন তার মুখটাও এমন হয়ে যায়। কিন্তু ভয়টা কেন পেল? কমলা, জলদি, তোর জমিদার বাবু তোকে নিয়ে যেতে বলেছে, কোনো অজুহাত নয়। কমলা দীর্ঘশ্বাস ফেলে আঁচলে হাত মুছে নেয়। মাথার ঘোমটা ফেলে চায়ের কাপ হাতে নেয় এবং গুটি গুটি পায়ে চলে যায়। কমলা যেতেই শিউলি বলে ওঠে, বিস্কুট নিল না মেয়েটা, কি যে করে না। পূর্ণতা চঞ্চল গলায় বলে, শাশুড়ি, আমি দিয়ে আসি বিস্কুট। এতক্ষণে শিউলির নজর পড়ে পূর্ণতার দিকে। মুখটা শুকিয়ে যায়। সে আমতা আমতা করে বলে, না না, তোমার যেতে হবে না। পূর্ণতা নাছর বান্দা, সে বিস্কিটের বয়াম হাতে তুলে নেয়। যাই না শাশুড়ি, একটুখানি দিয়েই চলে আসব। শিউলির চোখ মুখে অন্ধকার নেমে আসে। জোর দিয়ে নাও করতে পারছে না। যাচ্ছি শাশুড়ি। হ্যাঁ ঠিক আছে, যাও। পূর্ণতা বিস্কুটের ডিব্বা নিয়ে ছোটে কমলার পিছনে। রেশমা মুখ বাঁকিয়ে বলে, আদিক্ষেতা,
জমিদারের কক্ষের সামনে থেমে যায় পূর্ণতা। ইচ্ছে করে থামেনি। তার সামনে পড়েছে ইফাদ। পা থেকে মাথা পর্যন্ত দেখে পূর্ণতাকে বাজে দৃষ্টিতে। এক রাতেই বড় হয়ে গিয়েছো দেখছি। ভাই আমার দারুণ খেল। বাকিটা শেষ করার আগেই পূর্ণতা বলে ওঠে, বিয়াদব, সামনে থেকে সরুন। দাঁতে দাঁত চেপে ইফাদ বলে, শালি একবার হাতের নাগালে পাই, তোর কত তেজ তা দেখে নেব। আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে। পূর্ণতা পাশ কাটিয়ে চলে যায়। ইফাদ হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তোকে তো আমি দেখেই ছাড়বো। অনুমতি ব্যতীত দরজা ঠেলে ভেতরে উকি দেয় পূর্ণতা। আর চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে ওঠে যেটা দেখে পূর্ণতার হাতের বিস্কুটের বয়াম পড়ে যায়। হাত পা থরথর করে কাঁপতে থাকে। কমলা চোখ ভর্তি পানি নিয়ে তাকায় পূর্ণতার দিকে। শাড়ির আঁচল ঠিক করে কাঁচু মাছু হয়ে বসে। সাহেব থমথমে মুখে নিজেকে গুটিয়ে নেয়। কমলা আপা, আপনার নাতনির বয়সী দাদা ভাই, তাকে সুরক্ষা করা আপনার দায়িত্ব। আর আপনিই কিনা। থেমে যায় পূর্ণতা। এই জন্যই কমলাপা এই ঘরে আসতে ভয় পাচ্ছিল। সাহেব বলে, তুমি এখানে কেন এসেছো? পূর্ণতা তার কথার জবাব না দিয়ে বলে, আপনি ঠিক করছেন না, আমি সবাইকে এক্ষুনি বলে দিব। বলেই পূর্ণতা কমলার হাত ধরে টেনে বেরিয়ে যায়। সাহেব পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই মেয়েটাকে আমি খুন করে ফেলবো। পাপের রাজ্যের রাজা আমি, পাপ করাই আমার কার্য। তুমি আমায় আগলে রেখো, না হলে ধ্বংস অনিবার্য। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল কথাটুকু। পূর্ণতা ভ্রু কুচকে দ্বিতীয় পাতা উল্টায়, কিন্তু না, আর কোনো লেখা নেই। কার ডায়েরি এটা? কমলাকে অন্দরমহলে রেখে পূর্ণতা এসেছিল অভিকে ডাকতে। অভি ছাড়া পূর্ণতা কথা বলার সাহস পাবে না। মাত্র একটা দিনেই পূর্ণতা বুঝে গিয়েছে অভিই তার সাহস। অভির সামনে থাকলে পূর্ণতা অনায়াসে যে কোনো কাজ করে ফেলতে পারবে, কিন্তু অভি আশেপাশে না থাকলে সে যেন দুর্বল হয়ে পড়ে। কামরায় ঢুকতেই ধবধবে সাদা বিছানায় কালো রঙের ডায়েরিখানা পায় পূর্ণতা। অভি নেই কোথাও। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ডায়েরিখানা তুলে নেয় এবং পৃষ্ঠা উল্টায়। পূর্ণতা ডায়েরিখানা বন্ধ করে রেখে ভাবতে থাকে, কে লিখেছে কথাগুলো? অভি? কিন্তু কেন? অভি তো পবিত্র, উনি কখনোই পাপ করতে পারে না। অন্য কারো হবে, হয়তো ডায়েরিখানা ভুল করে রেখে গিয়েছে। ডায়েরির চিন্তা বাদ দিয়ে পূর্ণতা বাথরুমের দরজা টোকা দেয় অভি ভেতরে আছে কিনা জানার জন্য, কিন্তু দরজায় টোকা দিতেই খুলে যায়। মানে অভি নেই এখানে। তাহলে কোথায় গেল? অভি না থাকলে পূর্ণতা নালিশ দিবে কার কাছে? কে বুঝবে পূর্ণতাকে? অন্দরমহলে সবাই চলে এসেছে, পূর্ণতা তো এখন আর পিছিয়ে আসতে পারে না। দীর্ঘশ্বাস ফেলে মাথার ঘোমটা ঠিক করে বেরিয়ে পড়ে পূর্ণতা। অন্দরমহলে সকলেই বসে আছে। রাজকীয় আসনে বসে আছে সাহেব, তার পাশেই মমতা। রেশমা এবং রিমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। মনোয়ার, মামুন এবং মনির তিন ভাই সিনা টান টান করে দাঁড়িয়ে আছে। মনে মনে বেশ ক্ষুব্ধ তারা পূর্ণতার ওপর। 2 দিন হলো না এই বাড়িতে এসেছে, আর ইতিমধ্যেই দোষগুণ বিচার করছে। ইফাদ, ইফতি, ঈশান, ইমন এবং মিষ্টি 5 ভাই বোন বসে আছে খানিকটা দূরে। ইফাদ মনে মনে বেশ বিরক্ত, খালি একবার পূর্ণতাকে হাতে পাওয়ার অপেক্ষা। মুহূর্তেই ইফাদের মনে পড়ে পূর্ণতার আরও একটা বোন রয়েছে, পাখি। বয়স কত? 13 কি 14? দেখতে বেশ, তার দিকে নজর দিলে কেমন হয়? মুহূর্তেই নড়ে চড়ে বসে ইফাদ। মনের মধ্যে তার খুশির ফুলকি ফুটেছে। পূর্ণতা আসে, দাঁড়ায় গিয়ে সাহেবের মুখোমুখি। কমলা ভয়ে থরথর করে কাঁপছে। শিউলির মুখখানা শুকিয়ে গিয়েছে। পূর্ণতা 3 জন শ্বশুরের দিকে এক পলক তাকিয়ে তারপর তাকায় দাদা শ্বশুরের দিকে। মমতা দাঁতে দাঁত চেপে কটমট চোখে দেখছে পূর্ণতাকে। তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? জমিদারের ছোট ছেলে মনির বলে, আমি বাড়াবাড়ি করছি না ছোট আব্বা, আমি শুধু একটা সত্যি কথা সবাইকে জানাতে চাচ্ছি। দাদাভাই কমলার সাথে অন্যায় করতে যাচ্ছিল, এটা জানাতে চাই আমি। সাহেব ঠান্ডা গলায় কমলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমি তোকে কিছু বলছি বা করেছি? কমলা শুকনো ঢোক গিলে অনবরত মাথা নাড়ায়। পূর্ণতা অবাক হয়ে তাকায় কমলার দিকে। মামুন শক্ত গলায় বলে,
মুখে বল। কমলা কান্না করে বলে ওঠে, জমিদার বাবু খুব ভালো মানুষ, সে কিছুই বলেনি আমাকে, ছুঁয়োনি। স্তব্ধ হয়ে যায় পূর্ণতা। ও ভয় পেয়ে এমন বলছে। দাদাভাই অন্যায় করেছে, কমলাকে ছুঁয়েছে, বাজে বাজে কথা বলেছে, আমি শুনেছি। গর্জে ওঠে মমতা, তেড়ে আসে পূর্ণতার দিকে, মুঠো করে ধরে পূর্ণতার চুলের খোপা। ব্যথায় চিৎকার করে ওঠে পূর্ণতা। কেউ এগিয়ে আসছে না। শালি, তুই আমার স্বামীকে ন্যায় অন্যায় শিখাবি? আমার সংসারে তোকে কথা বলার সাহস কে দিয়েছে? খুন করে ফেলবো তোকে আজকে আমি। এলোপাথারি মারতে থাকে পূর্ণতাকে। মাথার কাপড় পড়ে যায় পূর্ণতার, বুকের ওপর থেকেও আঁচল সরে যায়। মনির, ইফাদ এবং সাহেব চোখ দিয়ে গিলতে থাকে পূর্ণতাকে। কেউ এগিয়ে আসে না। পূর্ণতা চিৎকার করে কাঁদছে। মারতে বারণ করছে, মমতা শোনে না। অবশেষে ইফতি সহ্য করতে না পেরে নিজ আসন হতে উঠে আসে। দাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে পূর্ণতার শাড়ি ঠিক করে দেয়। ইফতির হাত জড়িয়ে ফুপিয়ে কাঁদতে থাকে পূর্ণতা। মমতা বেগমের রাগ কমেনি, সে ফুসফুস করছে এখনো। দরদ উতলে উঠেছে তোর? মজে গেছিস এর রূপে? ভোগ করে একে আপ্যায়ন করে ঘরে দিয়ে আয়। নতুন খদ্দের আসবে কয়েকদিন পরে, তাদের হাতে তুলে দিব একে। অকপটে বলে মমতা। ইফতি কথা বলে না। চলো পূর্ণতা, এখানে বিচার হয় না। বলেই পূর্ণতার হাত ধরে নিয়ে যায় অভির কক্ষে। পেছনে পেছনে যায় মিষ্টি, ইমন এবং ঈশান। মাঝরাতে বাড়ি ফেরে অভি। পূর্ণতা হাঁটু মুড়ে বসে ফুপিয়ে কাঁদছিল। দরজা খোলার শব্দে চোখ তুলে তাকায়। অভিকে দেখে এতক্ষণ জমে থাকা অভিমান ভুলে দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। অভি দুই হাতে আগলে নেয় পূর্ণতাকে, হাত বুলিয়ে দিতে থাকে মাথায়। আমি মিথ্যে বলছি না, কমলাকে দাদাভাই বাজেভাবে ছুঁচ্ছিল। কমলাকে উনি পতিতালয়ে দিয়ে আসবে বলেছিল। আমি মিথ্যে বলছি না, কেউ শুনলো না আমার কথা। কান্নার ফলে কথাগুলো ঠিকভাবে উচ্চারণ করতে পারে না পূর্ণতা, তবুও অভি বুঝে যায়। কান্না থেমে যায় পূর্ণতার। মাথা উঁচু করে তাকায় অভির মুখপানে। দীর্ঘক্ষণ কান্না করার ফলে ধবধবে ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। বড় বড় পাপড়িগুলো ভিজে জবুথবু হয়ে গিয়েছে। মায়াবী লাগছে পূর্ণতাকে, আদুরে লাগছে। আপনি বিশ্বাস করেছেন আমার কথা? অভি জবাব দেয় না, পূর্ণতাকে ছেড়ে দেয়। ঝাঁকড়া চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে এগিয়ে যায় কামরার মধ্যে ভাগের দিকে। পাকামি করিও না পূর্ণ, বয়স কম তোমার, বুদ্ধি কম, নিজেকে নিয়ে ভাবো। অভিমান হয় পূর্ণতার। এই তো নরম গলায় প্রস্তাব দিল দূরে কোথাও যাওয়ার, এরই মধ্যে সুর বদলে গেল। নিজেকে নিয়ে ভাববো? সবাইকে নিয়ে নয় কেন? ওরা মানুষ না? আল্লাহ ওদের সৃষ্টি করেনি? শক্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় পূর্ণতা। অভির থেকে জবাব আসে দীর্ঘক্ষণ পরে। কাল তোমাকে তোমার বাবার বাড়িতে ঘুরতে নিয়ে যাব, তৈরি থেকো সকাল সকাল। পূর্ণতার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হয় না। গোমরা মুখে হাসি ফুটে ওঠে না, বরং মাথা নিচু করে ফেলে। তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার জীবনে আসবে না, কথা দিলাম তোমায়। দ্বিতীয় নারীকে জীবনে আনার কথা কখনো চিন্তা করলেও যেন আমার মরণ হয়। তুমি শুধু আমাকে নিয়ে ভাবো, আমাদের সংসার সাজানোর স্বপ্ন দেখো। বাকিরা কি করছে এড়িয়ে চলো পূর্ণতা। পূর্ণতা গুটি গুটি পায়ে এগিয়ে আসে অভির দিকে। অভি আদুরে গলায় নেয় পূর্ণতাকে। খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? বিয়ের পরে মেয়েদের একমাত্র চাওয়া থাকে স্বামীর থেকে একটু যত্ন, সময়, ভালো কিছু মুহূর্ত। পূর্ণতাও তার ব্যতিক্রম নয়। তবে পূর্ণতা পূর্ণ, তার স্বামী তাকে যত্ন করে। এই যে ভাত মেখে তুলে দিচ্ছে পূর্ণতার মুখে, পূর্ণতার সুদর্শন পুরুষটিকে পর্যবেক্ষণ করতে করতে খেয়ে নিচ্ছে ভাতগুলো। পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে নিজেকে। মানুষটার হাতের খাবার এত মজা কেন? শেষ লোকমা ভাত পূর্ণতার মুখ তুলে দিয়ে অভি হাত ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ে। আমাকে আপনি আগে থেকেই চিনতেন? হঠাৎ পূর্ণতার এমন প্রশ্নে থমকে যায় অভি। তাকায় পূর্ণতার মুখপানে। পূর্ণতা তাকিয়েই ছিল, বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের।
এত যত্ন করেন, আগলে রাখবেন শুধুমাত্র বউ বলে। এমনটা নয়। আপনি আমাকে আগে থেকেই চিনতেন, দেখতেন, এমনকি ভালো টালেও বাসতেন, তাই না? গম্ভীর মুখখানায় বোধহয় একটুখানি হাসির ঝলক দেখা গেল। কাছে ওষ্ঠদ্বয় বোধহয় একটু প্রসারিত হলো। পূর্ণতা নড়ে চড়ে বসে। তার আন্দাজি ছোড়া ঢিল একদম জায়গা মতো গিয়ে লেগেছে। ঠিকই আন্দাজ করেছিল। অভি এঁটো থালাটা রেখে দেয় খাটের পাশে থাকা টেবিলে। গামছায় হাত মুছে বিশাল আয়নার সামনে থেকে চিরুনিখানা এনে বসে পূর্ণতার পাশে। ইশারায় পূর্ণতাকে ঘুরতে বলে। পূর্ণতা বাধ্য মেয়ের মতো ঘুরে বসে। অভি পূর্ণতার বিশাল চুলগুলোর খোপা খুলে দেয়। মুহূর্তেই বিছানায় এবং অভির কোলে বিছিয়ে পড়ে ঘন কালো চুল। অভি যত্ন নিয়ে চুল আঁচড়াতে থাকে। অভির নিশ্চুপতায় পূর্ণতা ধৈর্য হারা হয়। আবারও প্রশ্ন করে ওঠে, বললেন না যে? বললে কি হবে? আমি তো আপনার বউই, তাই না? আপনি আর আমি কি আলাদা নাকি? চিনতাম, দেখেছিলাম। গম্ভীর স্বরে বলে অভি। খুশিতে পূর্ণতার চোখ দুটো চিকচিক করে ওঠে। ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। তার মানে শুধুমাত্র আমাকে বাঁচাতে বিয়ে করেননি, আমাকে ভালো লাগতো তাই বিয়ে করেছেন? দীর্ঘশ্বাস ফেলে অভি। গম্ভীর সুর একটু নরম হয়ে আসে। তোমাকে বাঁচাতে বিয়ে করেছিলাম। অভি নিজের পছন্দকে কখনোই স্বইচ্ছায় নরকে নিয়ে আসবে না। পূর্ণতার হাসি মুখখানা চুপসে যায়। কালো হয়ে আসে ফর্সা মুখখানা। পূর্ণতা কথা শেষ করার আগে অভি বলে, কথা বলিও না পূর্ণতা, আমার ঘুম প্রয়োজন। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমি। পূর্ণতার কথা বলে না। অভি বিনুনি গেঁথে দেয় লম্বা চুলে। অতপর চিরুনি রেখে এসে বাতি নিভিয়ে দেয়। টান টান হয়ে শুয়ে পড়ে। পূর্ণতা অভির গায়ে কম্বল জড়িয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। তোমার ছোট্ট বুকে মাথা রাখলে তুমি কি কষ্ট পাবে? ব্যথা লাগবে? আমার ভর নিতে পারবে তুমি? অদ্ভুত আবদার। পূর্ণতা নিজেও জানে সে অভির ভর নিতে পারবে না, তবুও সাহস দেখায়। অভির বুকে হাত রাখে। মুহূর্তেই অভি পূর্ণতাকে চাপটে জড়িয়ে ধরে। মাথা রাখে বুকের মধ্যিখানে। আবেশে চোখ বন্ধ করে ফেলে পূর্ণতা। আমি তোমার সাথে বাঁচতে চাই পূর্ণতা। তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। তোমাকে খুব ভালোবাসতে চাই। আমি তোমার হতে চাই। বিড়বিড় করে বলে অভি। পূর্ণতা চুপচাপ শুনতে থাকে, জবাব দেয় না। জমিদার বাড়ির আনাচে কানাচে চলছে কানা ঘোষা। পূর্ণতা রাতে ঘুমিয়েছিল অভিকে চড়িয়ে। সকালে ঘুম থেকে উঠে অভিকে পায়নি। মনটা ভীষণ খারাপ হয় পূর্ণতার। না বলে লোকটা কোথায় চলে গেল। শাড়ি সামলে চলাফেরা করতে বেশ কষ্ট হয় পূর্ণতার। তবুও মুখ ফুটে বলে না, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আজকেও সকালবেলা রান্নাঘরে উঁকি মারে পূর্ণতা, কিন্তু আজকে কোথাও কমলা নেই। অথচ রান্নার দায়িত্ব থাকে কমলার ওপরে। কমলার বদলে নতুন একটা মুখ দেখা যাচ্ছে আজকে। কমলাকে কি তাহলে কাজ থেকে বাদ দিয়ে দিল? রিমা মনমরা হয়ে বসে আছে, অথচ সে সারাক্ষণ হাসি খুশি থাকে, সাজগোজ করতে থাকে, শাশুড়ির পাশে পাশে থাকে। বাড়িতে কিছু একটা হয়েছে পূর্ণতা ঠিক বুঝতে পেরেছে, কিন্তু কি হয়েছে ধরতে পারছে না। মমতা বেগম খাচ্ছেন। পূর্ণতা এক পলক তাকে দেখে মিষ্টির কামরার দিকে তাকায়। কাল থেকে মিষ্টি পূর্ণতার সাথে কথা বলছে না, তেমন মিশতেও আসছে না। তাকে কেউ না করেছে বোধহয়, কিন্তু পূর্ণতা তো তা শুনবে না। তাই সে পা বাড়ায় মিষ্টির কামরার দিকে। তখনই কানে আসে দুজন কাজের লোকের কানা ঘোষা। সেলিম আছে না, রিক্সা চালায়, তার যে ছোট মাইয়া ছিল সেই মাইয়ার লাশ পাওয়া গেছে স্কুলের পেছনে। কারা জানি ধর্ষণ করে ফেলে রেখে গিয়েছিল। পা থেমে যায় পূর্ণতার। বুকের ভিতর ধরপড় করতে থাকে। ভয়ে হাত পা সিটিয়ে আসছে। গ্রামে অনেক সালাম নামের মানুষ থাকলেও তাদের মধ্যে তার বাবাও রয়েছে, রয়েছে ছোট বোন। পাখি ঠিক আছে তো? পূর্ণতা মনে মনে বলে, আল্লাহ আমার পাখিরে ঠিক রাখো, আমার পাখির যেন কিছু না হয়। আল্লাহ পাখির সব কষ্ট আমাকে দিও, তবু আমার পাখিকে ভালো রাখো। এই সমাজ ভীষণ খারাপ, এখানে মানুষরূপী অনেক জানোয়ার রয়েছে, তাদের নজর থেকে আমার পাখিকে দূরে রাখো। পাখির কিছু হলে আমি বাঁচব না আল্লাহ, আমি আমার পাখিকে তোমার ভরসায় রেখে দিলাম। নিজেকে স্বাভাবিক করে পূর্ণতা মিষ্টির রুমে যায়। মিষ্টি মনমরা হয়ে বসেছিল। মিষ্টি মন খারাপ কেন তোমার?
মিষ্টি পূর্ণতাকে দেখে কান্না আটকে রাখতে পারে না, দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। পূর্ণতা মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। কি হয়েছে মিষ্টি, আমাকে বলো। মিষ্টি কাঁদতে কাঁদতে জবাব দেয়, দাদা ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কালকেই আমার বিয়ে দিয়ে দিবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে পূর্ণতার। তার বাবার টাকা নেই, খাওয়ানোর সামর্থ্য নেই, তাই বিয়ে দিয়েছে ছোট বয়সে। কিন্তু জমিদার বাড়ির একমাত্র মেয়ে, টাকা পয়সার অভাব নেই, তাকে কেন এত তাড়াতাড়ি বিয়ে দিবে? তোমাকে তো তোমার দাদা ভাই ভীষণ ভালোবাসে, তাকে বলো তুমি বিয়ে করবে না, তাহলেই তো হয়। মিষ্টি পূর্ণতাকে ছেড়ে আবারও বসে পড়ে খাটে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, দাদা ভাই আমার কথা শুনছে না, সে বিয়ে দিবেই। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। কিছু বলতে যাবে তখনই হাঁপাতে হাঁপাতে মিষ্টির রুমে প্রবেশ করে ইফতি। পূর্ণতা আমার সাথে এসো, কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব। বলেই পূর্ণতার হাত ধরে। পূর্ণতা ইফতির হাত ছাড়িয়ে দেয়। উনি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। উনি আমাকে আজকে আমার বাড়িতে নিয়ে যাবে, বনুকে দেখব, আব্বাকে দেখব, মাকে জড়িয়ে ধরবো। এখন আমি কোথাও যাব না ভাইয়া। ইফতি হতাশার দৃষ্টিতে তাকায় পূর্ণতার দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেয়, ভিড় হয়েছে প্রচুর, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ এগিয়ে যাচ্ছে না মেয়েটার কাছে, কাদামাটি থেকে তুলেও আনছে না। বড় রাস্তায় জিপ গাড়ি নিয়ে ঢুকতেই পেছন থেকে অন্য গাড়ি ধাক্কা মারে অভির গাড়িটিকে। আল্লাহ সহায় ছিল বিধায় গাড়ি থেকে ঠিক সময়ে বের হতে পেরেছিল অভি। হাতে সামান্য ব্যথা পেয়েছে। বড় রাস্তা হতে পায়ে হেঁটে কাঁচা রাস্তায় নামতেই চোখে পড়ে এই দৃশ্য। শত শত মানুষ দাঁড়িয়ে আছে, মনে সন্দেহ জাগে অভির। এগিয়ে যায় ভিড়ের কাছে এবং ভিড় ঠেলে ভেতরে ঢোকে। উলঙ্গ অবস্থায় নিথর দেহখানা পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দেহখানার দিকে। নিজের পরনের শার্ট খুলে তা দ্বারা দেহটাকে পেঁচিয়ে কোলে করে তুলে এনে রাস্তায় রাখে। ঠান্ডা হয়ে গেছে, একদম নেতিয়ে পড়েছে। নিষ্পাপ মুখখানা, বড্ড চেনা চেনা লাগছে এই মুখটা। কোথাও একটা দেখেছে। বাচ্চা মেয়েটা, এখনো পূর্ণাঙ্গ হয়ে নারীর রূপ ধারণ করেনি তার ছোট্ট শরীরটা। আকর্ষণীয় নয়, তবুও কিছু পুরুষ লোভ সামলাতে পারল না। মেয়েটার সারা গায়ে আঁচড়ের চিহ্ন, রক্ত জমাট বেঁধে আছে পা জুড়ে। প্রচন্ড রক্ত ক্ষরণ হয়েছে বোঝাই যাচ্ছে। মেয়েটা এতক্ষণ বেঁচে ছিল, তাকে কেন হাসপাতালে নিয়ে যাননি? শক্ত গলায় প্রশ্ন ছড়ে মানুষদের দিকে। মধ্যবয়স্ক একটা লোক জবাব দেয়, নষ্ট মাইয়া, এরে ডাক্তার দেখাইয়া বাঁচানো মানেই সমাজের দুর্নাম। এই কলঙ্কিনী মাইয়া দিয়া বাপ মায় কি করত, এর থেকে ভালো হয়েছে মইরা গেছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে থাকে অভি। নিজের মেয়ের এমন অবস্থা হলে সে কি এই কথা বলতে পারতো? একটা প্রাণের থেকে দুর্নামটা বড় হয়ে গেল। মেয়েটার এখানে কি দোষ? আর একটা লোক বলে ওঠে, মাইয়াডারে তো আর বাড়ি থেকে তুই লাইন না ভোগ করা হয় নাই। মাইয়া মানুষের লেখাপড়া করণের কি দরকার? বাড়ি থেকে বাইর হইব কেন? এই মাইয়ারে সারাক্ষণ টই টই করতে দেখা যায় এই দিক ওই দিক। ভালো হইছে। প্রতিবাদ করার মতো অনেক কথা থাকলেও অভি চুপ করে যায়। শক্ত মনের অভি মনে মনে নেতিয়ে পড়ে। তার বোনটাও তো স্কুলে যায়, আর পূর্ণতা, সেও তো স্কুলে যাওয়ার বায়না ধরবে। পূর্ণতা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইফতির দিকে। অভি ফিরবে না? মনের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও বাইরে নিজেকে শক্ত রাখে পূর্ণতা। আমার উনি ফিরবে আমার কাছে, তাকে ফিরতেই হবে। কখনো আবল তাবল কথা বলবেন না আপনি, বলে দিলাম। ইফতি জবাব দেয় না। পূর্ণতা তাকিয়ে থাকে পূর্ণতার মুখের দিকে। মনের কি জোর মেয়েটার, কতটা নিশ্চিত সে। মাত্র 2 দিনেই এত ভালোবাসা। মনে মনে ক্ষুব্ধ হয়েও নিজেকে বেশ স্বাভাবিক রাখার চেষ্টা চালায় ইফতি। প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, বলতে চাচ্ছিলাম ভাই কাজে গেছে, আজকে নাও ফিরতে পারে, তোমাকে আমার সাথে যেতে হবে। মন খারাপ হয় পূর্ণতার। মানুষটা বলে গিয়েছিল আজকে সে পূর্ণতাকে নিয়ে বাবার বাড়িতে যাবে, অথচ আজকে ফিরবেই না। ইফতি বুঝে ফেলে বয়সের তুলনায় পূর্ণতা একটু বেশি বুদ্ধিমতী। ভোং ভাং করে তাকে নেওয়া যাবে না, তাই সরাসরি বলে, তোমার বোন আর বেঁচে নেই, তাকে শেষবার দেখতে চাইলে আমার সাথে চলো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পূর্ণতা। মনে পড়ে পাখির সাথে কাটানো মুহূর্তগুলো। প্রচন্ড চঞ্চল মেয়ে ছিল পাখি। সারাক্ষণ দৌড়াদৌড়ি করাই ছিল তার স্বভাব। এর থেকে আমচুরি করতো ওর কাছ থেকে লিচু। এর জন্যে মারও খেত প্রচুর।
13 বছরের পাখিকে ওরা বাঁচতে দিল না। ওদের এতই চাহিদা নারীর শরীরের, 10 মিনিট মজা করার জন্য ওরা মেয়েদের জীবনের পরোয়াও করে না। আল্লাহ ওদের বিচার করবে না, শাস্তি দেবে না? সালামের বাড়ির উঠোনে খাটিয়াতে পাখিকে শুইয়ে রাখা হয়েছে, গোসল করানো হয়েছে কিছুক্ষণ আগেই। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে, সকলেই শেষবার দেখতে এসেছে পাখিকে। কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলছে তো কেউ কেউ উপহাস করছে। চিৎকার করে কাঁদছে সেলিনা। সালাম কপালে হাত দিয়ে বসে আছে। ইফতির সাথে জিপ গাড়িতে করে এসেছে পূর্ণতা। সারা রাস্তায় একটুও কাঁদেনি সে, চুপচাপ বসেছিল। বাড়ির উঠোনে গাড়ি থামতেই নেমে যায় পূর্ণতা। ছোট ছোট পা ফেলে পাখির সামনে গিয়ে দাঁড়ায়, হাঁটু মুড়ে বসে পড়ে খাটিয়ার পাশে। দীর্ঘ সময় নিয়ে দেখতে থাকে গোলগাল মুখখানা। এই উঠোনে দুই বোন কত খুনসুটি করেছে, খেলেছে কত। সেই বোনটা আর কখনো খেলবে না, বুনু বলে ডাকবে না, আম চুরি করে এনে বলবে না, বনু মালিক বোকা, আমাকে ধরতে পারেনি। এখন আর কারোর হাসির ঝলকে বাড়িটা মুখরিত হবে না। আমার কলিজা যারা খালি করলো তাদের কলিজায় আগুন লাগিয়ে দিব আমি। বিড়বিড় করে বলে পূর্ণতা। চোখ ভর্তি পানি তার। হাত এগিয়ে দেয় পাখির মুখটা ছুঁয়ে দেখার জন্যে। অভি বাধা দেয়। পূর্ণতা অভির দিকে তাকাই এক পলক। ছুঁয়ে দিও না পূর্ণতা, দোয়া করো বোনের জন্য। অভির হাত জড়িয়ে চিৎকার করে কেঁদে ওঠে পূর্ণতা। এতক্ষণ আটকে রাখা কান্না যেন উগরে দিচ্ছে। পূর্ণতার চিৎকারে আশেপাশের সকলের আঁখিতে পানি জমে। যে সমাজে নারীরা নিরাপদ নয় সেই সমাজ থেকে নারী নামক অভিশাপকে উগরে ফেলা হোক। পূর্ণতাকে চিনতে বেশ অসুবিধে হচ্ছে অভির। পাখিকে কবর দেওয়ার পরে পূর্ণতাকে বলেছিল, বাবা মায়ের সাথে থাকো দুদিন। পূর্ণতার জবাব না দিয়ে নিজে একা একাই জিপ গাড়িতে গিয়ে বসেছে। অভিও আর কিছু না বলে নিয়েই ফিরেছে পূর্ণতাকে। বাড়ির গেটে জিপ গাড়ি থামতেই পূর্ণতা ইফতির দিকে তাকিয়ে বলে, যা করবেন ভেবেচিন্তে করবেন। পূর্ণতা ছাড় দেয়, ছেড়ে দেয় না। শুকনো ঠোক গেলে ইফতি জবাব দেয় না। অভি কিছু বুঝতে পারে না, আর বোঝার চেষ্টাও করে না। জমিদার বাড়ির বৈঠকখানায় পা রাখতেই আরও একটা দৃশ্য চোখে পড়ে। জমিদারের ছোট ছেলে মনির পূর্ণতার বয়সী একটা মেয়েকে বিয়ে করে এনেছে। রিমা আঁচলে মুখ ঢেকে এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মনির সিনা টান টান করে দাঁড়িয়ে আছে মেয়েটার হাত ধরে। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। মমতার কথা কানে আসে।